ওয়েলকাম ব্যাক গাইস। ফিরে এলাম CC11-এর দ্বিতীয় অংশ নিয়ে। প্রথম পার্টে রিসার্চ কনসেপ্টে আমরা 6টা ইউনিট কভার করেছিলাম। দ্বিতীয় পার্টে ফিল্ড ওয়ার্কের জন্য আরও 6টা ইউনিট আছে। তো আমরা অনেকদিন বাদে এই 6টা ইউনিটের আলোচনা শুরু করছি। প্রথম 6টা লেখা কোয়েশ্চেন্সগুলো কিছু দিয়েছিলাম এবং প্রথম 6টা ডিসকাশন ইউটিউবে তোমরা পেয়ে যাবে। আজকে আসছি 7 নম্বর ইউনিটের আলোচনায়। 7 নম্বর ইউনিটের আলোচনায় আমরা দেখতে পাবো ইউনিট 7 ফিল্ড ওয়ার্ক ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ, রোল অ্যান্ড সিগনিফিকেন্স, সিলেকশন অফ দ্য স্টাডি এরিয়া অ্যান্ড অবজেক্টিভস, ফিল্ড অ্যাকাডেমিক প্রিপারেশন, এথিক্স অফ ফিল্ড ওয়ার্ক। প্রথম কথা বলে রাখি যে এই ফিল্ড ওয়ার্ক বিষয়টা মূলত কী, কাকে আমরা ফিল্ড ওয়ার্ক বলবো বা ফিল্ড ওয়ার্ক হিসেবে আলোচনা করব। খুব সহজ কথা বললে, গবেষণার কাজ সরলীকরণ করার জন্য যে পর্যায়টা ভূগোল ছাত্রদের জন্য, ভূগোল গবেষকদের জন্য আবশ্যক, তা হচ্ছে যে স্থান নিয়ে আমি সমস্যা সমাধান করতে চাই সেই নির্দিষ্ট স্থানে গিয়ে তার সমীক্ষা। অর্থাৎ খাতায় কলমে না করে হাতে কলমে, শুধু বইয়ে না পড়ে, থিওরিটিক্যালি না ভেবে হাতে কলমে কোনো বিষয় নিয়ে আলোচনা করা। খুব ভালো করে বললে একটা সহজ শব্দ ব্যবহার করা যেতে পারে যে ফিল্ড ওয়ার্কের মাধ্যমে আমরা চোখের দেখা আর দেখার চোখের মধ্যে পার্থক্য তৈরি করতে পারবো। অর্থাৎ অন্য একটা পার্সপেক্টিভ তৈরি করতে পারবো এই ফিল্ড ওয়ার্ক আলোচনার মাধ্যমে। এই ফিল্ড ওয়ার্ক আলোচনার নতুন পার্সপেক্টিভে আমরা বুঝবো গবেষণা কেন দরকার। যেমন এখানে বলা হয়েছে গবেষণার ভৌগোলিক ক্ষেত্রে উপস্থিত হয়ে সমীক্ষা চালানোকে ফিল্ড ওয়ার্ক বলে। তো এই ফিল্ড ওয়ার্কের গুরুত্ব বা তাৎপর্যটা কী, রোল অ্যান্ড সিগনিফিকেন্স যদি বলি, দেখা যাক। গবেষণা ক্ষেত্রে উপস্থিত থেকে সমীক্ষা চালানোর তাৎপর্য হচ্ছে, এক, ওয়েল প্ল্যান্ড ফিল্ড সার্ভে। সেখানে গিয়ে আমরা সুপরিকল্পিত সমীক্ষা করতে পারি। ধরো আমি যদি একটা কোস্টাল এরিয়াতে যাই, সেখানে ধরো উদাহরণ দিয়ে বালিয়াড়ি সমীক্ষা করতে চাই, তাহলে সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন বালিয়াড়িগুলোর অবস্থান দেখে তার সমীক্ষা করার চিন্তাভাবনা, কী কী উপায়ে করা যেতে পারে, সমস্ত পরিকল্পনা করা আরও সহজ হবে। দুই, স্পেশাল ডিস্ট্রিবিউশন প্যাটার্ন। সেই অংশে স্থানিক বন্টন, ভূপ্রকৃতি, অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারি। থার্ড, লোকাল লেভেল ইনফরমেশন। স্থানীয় যাবতীয় তথ্য। আমরা ডিউন সম্পর্কে শুধু জানবো তা নয়, স্থানীয় মানুষ, স্থানীয় ভূপ্রকৃতি, জলবায়ু, অন্যান্য বিষয় সম্পর্কে জানা যায়, তাই সার্ভে করার দরকার। স্টাডিড ইন ডেপথ। আরও ডিটেলস বা আরও বিশেষভাবে সেই বিষয়ে স্টাডি করা বা সমীক্ষা করা সম্ভব, অর্থাৎ বিশেষায়ন সম্ভব। কম্প্রিহেন্ডিং দ্য সিচুয়েশন অ্যান্ড প্রসেস। সমীক্ষা করলে ধরো আমি দেখছি বালিয়াড়িগুলো ক্রমশ হ্রাসপ্রাপ্ত হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালস তৈরি করার জন্য, এবং নদীর জলতল বৃদ্ধি সমুদ্রের জলতল বৃদ্ধির ফলেও তা হ্রাসপ্রাপ্ত হচ্ছে। তো এই বিষয়টাকে বোঝা, পরিস্থিতি বোঝা এবং তার জন্য কী করা উচিত এবং কীভাবে সমীক্ষা করে কী উত্তর বের করব বা কোন প্রক্রিয়ায় গবেষণা চালাবো, তা সম্পূর্ণ কাজে সাহায্য করে এই ফিল্ড ওয়ার্ক। তাই বলছে কম্প্রিহেন্ডিং দ্য সিচুয়েশন অ্যান্ড প্রসেস, পরিস্থিতি ও প্রক্রিয়াকে বুঝতে সহায়তা করে। সাত, রিলেশনশিপ অ্যামং ফিজিক্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট। আমরা অনেক ক্ষেত্রে জানি কোনো অংশে প্রাকৃতিক বা জলবায়ুগত অবস্থান তার অন্যান্য বিষয়কেও প্রভাবিত করে। যেমন ধরো পশ্চিম মেদিনীপুর এরিয়ার বিভিন্ন অংশে রুক্ষ লাল মৃত্তিকা সমৃদ্ধ হওয়ায় সেখানকার মানুষের জীবনযাপন কৃষিকাজ সমৃদ্ধ নয়। মূলত তারা গাছ কাটা বা ইত্যাদি অন্যান্য কাজের সাথে লিপ্ত থাকে, মাটির জিনিস তৈরি করা। তার উপর তাদের অর্থনীতি তুলনামূলকভাবে দুর্বল এবং আদিবাসী অধ্যুষিত একটা অর্থনীতি তাদের দেখতে পাওয়া যায়, এবং সমাজটাও মূলত আদিবাসী অধ্যুষিত। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের উপস্থিতি, মৃত্তিকা, সেটা কিন্তু বাকিগুলোকে প্রভাব বিস্তার করে। যেমনভাবে মরুভূমি অঞ্চলে সমাজ, সংস্কৃতি, কালচার সব দেখতে পাই, আর উপকূল অঞ্চলে অন্য ধরনের সমাজ, সংস্কৃতি, কালচার দেখব। সমভূমি অঞ্চলে উর্বর মৃত্তিকা, সুগম্য প্রাকৃতিক পরিবেশের জন্য, ভূপ্রকৃতির জন্য সেখানে কিন্তু জীবনযাপন, অর্থনীতি সবই তুলনামূলকভাবে
উন্নত হয়ে থাকে। এই সম্পর্কটা আমরা খুঁজে বের করতে পারবো। এবং 7 নম্বর অংশে প্ল্যানিং ফর ডেভেলপমেন্ট, কী উপায় বা কীভাবে একটা স্থানে উন্নতি করা যায় তার পরিকল্পনা করার জন্য কিন্তু আমার সমীক্ষা দরকার। সমীক্ষা একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স। দামোদর নদী উপত্যকা অঞ্চলে প্রত্যেক বছর বন্যা হয়, সেটা কীভাবে সলভ করা যায় তার জন্য আমি অনেক সমীক্ষা করতে পারি এবং করে ডিভিসির মতন একটা প্রজেক্টের কথা ভাবতে পারি। সেগুলো হচ্ছে প্ল্যানিং ফর ডেভেলপমেন্ট। তো এই অংশে আমরা জানলাম রোল অ্যান্ড সিগনিফিকেন্স অফ ফিল্ড ওয়ার্ক। দ্বিতীয় অংশে আসবে বেসিক প্রিন্সিপালস। দেখো, বেসিক প্রিন্সিপালসকে আমি দুটো হাতে দেখিয়েছি। একটা হাতে দেখাচ্ছি প্রবলেম আইডেন্টিফাই করা প্রবলেম আইডেন্টিফিকেশানের দিকে দেখো, আইডেন্টিফিকেশান অফ দ্য প্রবলেমস, কালেকশন অফ ডেটা অ্যান্ড ইনফরমেশান, এদিকে ট্রুথফুলনেস অফ ইনফরমেশান। একদিকে কালেকশন করলাম, দ্বিতীয় দিকে তার সততা কতটা যুক্তিযুক্ত, কতটা ঠিক তা বিচার করব। এইদিকে দেখো সিলেকশন অফ ডেটা অ্যান্ড ইনফরমেশান, এদিকে ডেটা কালেকশান, ম্যাপ প্রিপারেশন অ্যান্ড এডিটিং, যে ডেটা পেলাম তার উপর ভিত্তি করে ম্যাপিং এবং এডিটিং করা। তারপর দেখা যাবে জেনারেলাইজড অ্যাকসেপ্টেন্স ওপিনিয়ন, ওভারঅল যা যা আমরা তথ্য সংগ্রহ করলাম তার উপর যে সমস্যা ছিল সে সম্পর্কে কী ধারণা পেলাম। এদিকে ডেটা শর্টিং করে তা বিশ্লেষণ করব, অবশেষে আমরা ডিসিশন গ্রহণ করব। এবং এদিকে দেখা যাচ্ছে ডিসিশন অফ অথেন্টিসিটি অফ ডেটা অ্যান্ড ইনফরমেশান, যে সিদ্ধান্তটা গৃহীত হলো তা কতটা যথাযথ বা অথেন্টিক সে সম্পর্কে জানা বা আলোচনা। এই দুদিক হাত দিয়ে আমরা আলোচনা করে দেখাতে পারি বেসিক প্রিন্সিপালস অফ ফিল্ড ওয়ার্ক। তোমরা এই টেবিলটাকে যে কোনো ফিল্ড ওয়ার্কের প্রশ্ন এলে জাস্ট মেনশন করে দিও, তাতে বোঝাতে সুবিধা হবে। এবং অবশ্যই নিচে লিখে দেবে বেসিক প্রিন্সিপালস অফ ফিল্ড ওয়ার্ক। এর পরবর্তী অংশে আমরা আসছি স্ট্র্যাটিফিকেশন অফ ফিল্ড স্টাডি। ফিল্ড স্টাডিজ স্তরায়ন। ফিল্ড স্টাডিকে স্তরায়ন করলে কতগুলো ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি প্রসিডিওর, প্রাথমিক ধাপ, যেক্ষেত্রে আমরা ম্যাপ সংগ্রহ করি, বিষয়গুলো সম্পর্কে কোনো ফিল্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করি, সেকেন্ডারি ডেটা কালেক্ট করি, সেইখানে ফিল্ড করতে গেলে কী কী গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার, কী কী লিটারেচার রিভিউ করা দরকার, এই আলোচনাগুলো আমরা প্রিলিমিনারি প্রসিডিওরে করব। তারপর ম্যাপিং করা তথ্যের উপর এবং সেই স্থানের অবজারভেশন বা পর্যবেক্ষণের মাধ্যমে ডেটা ও ইনফরমেশান সংগ্রহ করা। আরও একটা স্টেপ, সেখানকার ইন্টারভিউ নেওয়া, বিভিন্ন মানুষের কাছ থেকে সে জায়গা সম্পর্কে ইন্টারভিউ নেওয়া এবং একটি অ্যাপটিটিউড বা নতুন চিন্তনকে তৈরি করা, কাজ করা। এটা হচ্ছে স্ট্র্যাটিফিকেশনের পার্ট। পরবর্তী অংশে আসি অবজেক্টিভস অফ ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্কের অবজেক্টিভস আমরা স্টাডি এরিয়া সিলেকশনের জন্য জানি যে যেখানে এক নির্দিষ্ট সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করার জন্য কোনো একটা স্টাডি এরিয়া সিলেক্ট করি। যেমন সমুদ্রতল ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই জন্য সিলেক্ট করা স্টাডি এরিয়া আমি মৌসুমী আইল্যান্ড, ঘোড়ামারা আইল্যান্ড, সাগরদ্বীপ এইগুলোকে করতেই পারি, কারণ এখানে কন্টিনিউয়াস এই সমস্যা দেখা যাচ্ছে। একইভাবে যদি ধরে নিই জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, নগরায়নের বাধা হচ্ছে বা নগরায়নের বড় সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমি কলকাতাকে ধরতে পারি। এইভাবে স্টাডি এরিয়া সিলেক্ট করতে হয়। যে সমস্যা যেখানে বেশি প্রকট এমন একটা স্টাডি এরিয়াকে সিলেক্ট করা প্রয়োজন। আমি আবারও বলছি, যে সমস্যা যেখানে বেশি প্রকট তেমন একটা স্টাডি এরিয়া সিলেক্ট করা প্রয়োজন। তো এই অবজেক্টিভস কি? যদি ফিজিক্যাল সার্ভে হয় তার অবজেক্টিভসগুলো হচ্ছে ল্যান্ডফর্ম রিলেটেড স্টাডি, ধরো ভূপ্রকৃতি, ভূমির ঢাল ইত্যাদি সম্পর্কে আলোচনা, ভূমিক্ষয়। নদী নিয়ে হলে নদী রিলেটেড, মৃত্তিকা, জলবায়ু সম্পর্কিত। এছাড়া অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কিত হতেই পারে, উপকূল সম্পর্কিত, হিমবাহ সম্পর্কিত, বিভিন্ন প্রাকৃতিক বিষয় সম্পর্কিত স্টাডি হয়, যেটা ফিজিক্যাল সার্ভের মূল উদ্দেশ্য। তার ফলে সেই অংশ সম্পর্কে আমরা জানতে পারবো, তার ক্ষয়, সঞ্চয় প্রভৃতি আগামী অবস্থানকেও বলতে পারবো, অতীতকেও বলতে পারবো। এর জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমাদের ব্যবহার করতে হয়। যেমন বেশ কিছু ইনস্ট্রুমেন্টের নাম দেওয়া রয়েছে। টোটাল স্টেশন ডাম্পি লেভেলের মতোই, যার মাধ্যমে আমরা ডিজিটাল ডেটা পেয়ে যাব, তার হাইট এবং স্লোপের ভেরিয়েশন কী। ডাম্পি লেভেল, অ্যাবনি লেভেল, প্রিজমেটিক কম্পাস, ক্লাইনোমিটার, ব্র্যান্টন কম্পাস, এটা দিক নির্ণয়ের কাজে লাগে। বাকিগুলো তোমরা নাম জানো।
ওয়াটার কারেন্ট মিটার, জলের গতিবেগ মাপা হয়, নদীর জল, সমুদ্রের জল। পিএইচ মিটার, মৃত্তিকার পিএইচ ভ্যালু মাপা হয়। এয়ার কোয়ালিটি মিটার, বায়ুর গুণমান। ওয়েট মেশিন, কোনো বস্তুর ওজন মাপার জন্য। জিপিএস, ল্যাটিটিউড লঙ্গিটিউড ডাইরেক্ট লোকেশান নির্ধারণ করার জন্য। এইগুলো হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা এই ফিজিক্যাল সার্ভেতে ইউজ করব। এবং একই রকমভাবে আসে সোশ্যাল সার্ভে। সোশ্যাল সার্ভের মূলত হচ্ছে সামাজিক বিভিন্ন অবস্থা, ট্রাইবালদের অবস্থা, মানুষের জীবন জীবিকার অবস্থা কী, অর্থনীতির অবস্থা কী, এইগুলো জানার জন্য আমরা সোশ্যাল সার্ভে করি। মানে বলতে পারি কি সোশ্যাল সার্ভের উদ্দেশ্য হচ্ছে এক, সোসাইটি স্ট্রাকচার, ইকোনমি, লাইফস্টাইল, অকুপেশনস ইত্যাদি বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। একে তিনটে ধাপে আমরা আলোচনা করা ভালো, বা এই প্রসিডিউরগুলো করা। এক, তাদেরকে অবজার্ভ করা, তাদেরকে ইন্টারভিউ নেওয়া, তাদের বিষয় সম্পর্কে, তাদের বিভিন্ন ইনফরমেশান সম্পর্কে তাদের থেকে ইন্টারভিউ নেওয়া, তারা কি বলতে চায় তাদের অবস্থা নিয়ে। এবং কোয়েশ্চেনিয়ার শিডিউল। কোয়েশ্চেনিয়ার শিডিউল মানে একটা লিস্ট অফ কোয়েশ্চেন তৈরি করব, যে প্রশ্ন আমাকে সাহায্য করবে তাদের অবস্থা বুঝতে। যেমন ধর প্রশ্ন করলাম, আপনাদের এখানে কি প্রয়োজনীয় পানীয় জল পাওয়া যায়? আপনারা কি কাজের সুযোগ সুবিধা পান? কোথায় কাজ করেন? আপনাদের যে আয় হয় তা কি আপনাদের সুস্থ জীবনযাপনের যথার্থ? এই আয় দিয়ে আপনারা কি সন্তানদের পঠন পাঠন বা প্রপার খাদ্য দেওয়ার ব্যবস্থা করতে পারেন? দিস আর কল কোয়েশ্চেনিয়ারিং। ফিল্ড সমীক্ষা সম্পর্কে যে বিষয়টা আমরা জানি পরবর্তী অংশে আলোচনায়, যে ফিল্ডের মূলত তিনটে ভাগ। একটি ফিল্ডের, একটাকে বলে প্রি ফিল্ড, অর্থাৎ ফিল্ডে যাওয়ার আগের পর্যায়। আর একটা ফিল্ড বা ডিউরিং ফিল্ড, ফিল্ডে গিয়ে কী কাজ করব। আর একটা পোস্ট ফিল্ড, ফিল্ড পরবর্তী কী কাজ। প্রি ফিল্ডে মূলত আমরা ফিল্ডে যাওয়ার আগে জায়গা সম্পর্কে ইনফরমেশান গ্যাদার করি। যেমন ধরো কোথাও ট্যুরে যাওয়ার আগে সে জায়গা সম্পর্কে ইনফরমেশান গ্যাদার করি, হোটেল কোথায় পাওয়া যাবে, কী খাবো, কোথায় ঘুরবো, গিয়ে সেটা ঘুরি, এবং লাস্টে সেটা নিয়ে আমরা এক্সপ্লোর কেমনভাবে করলাম সেই নিয়ে একটা প্রতিবেদন লিখতে পারি বা ব্লগ লিখি। ঠিক তেমনভাবেই ফিল্ডেও তাই, তিনটে পার্ট। তো আমাদের সিলেবাসে প্রিফিল্ড বিষয়টাকে গুরুত্ব দিতে বলেছে। তো আমরা আসি প্রিফিল্ডে। প্রিফিল্ড অ্যান্ড লজিস্টিক্স বলে একটা কনসেপ্ট দেখাচ্ছি। প্রিফিল্ডের মূল কাজ ম্যাপ কালেকশন করা ফিল্ডে যাওয়ার আগে, যেমন টোপোশিটের ম্যাপ, টোপো ম্যাপ, ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা ম্যাপ সেই অংশের, স্যাটেলাইট ইমেজারি, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ, এয়ার ফটোগ্রাফি প্রভৃতি মানচিত্র কালেক্ট করা। দুই, অ্যানালাইসিস অফ ম্যাপ অ্যান্ড ডিজাইন, যে মানচিত্রগুলো কালেক্ট করলাম তাকে সুন্দর প্রক্রিয়াকরণ করা, তার মাধ্যমে বিভিন্ন কার্টোগ্রাফিক টেকনিক তৈরি করা, প্রয়োজনীয় ম্যাপগুলো থেকে প্রয়োজনীয় অংশ মার্ক করে ট্রেসিং করে ম্যাপকে কভার আপ করা, কী বোঝা যাচ্ছে, যাতে কাজ সহজতর হয়। এবং নেক্সট, লিটারেচার রিভিউ, সেই অংশ সম্পর্কে লিটারেচার রিভিউ করা, অর্থাৎ এই বিষয় সম্পর্কিত যা যা জার্নাল রয়েছে, বই রয়েছে তা পড়া। এছাড়া হিস্ট্রি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি এরিয়া, স্টাডি এরিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট ও স্টাডি এরিয়ার কী ছিল সে সম্পর্কে জানা। এখানে যাতায়াতের জন্য কী কী ওয়ে অফ কমিউনিকেশান রয়েছে, কোথাও কাজ করতে গেলে স্টাডি এরিয়ায় কোনো ধরনের আর্থসামাজিক সমস্যা ঘটবে কি না, ট্রাইবালদের সমস্যা রয়েছে কি না, সামাজিক কোনো বিশৃঙ্খলা তৈরি হবে কি না, রাজনৈতিক কোনো গোলযোগ রয়েছে কি না, যেগুলোকে আমরা বলি রিসার্চের বাধা, এই রিসার্চ সম্পর্কিত কী কী ধরনের বাধা রয়েছে বা প্রাকৃতিক কোনো বাধা রয়েছে কি না, সমস্তগুলো আমাদের জানা দরকার, যাকে সোশিও পলিটিক্যাল সিনারিওর মধ্যে বলছি। এবং আর একটা পয়েন্টও করে দিতে পারি, ইন্টারাপশনস, ইন্টারাপশনস কী কী বাধা আছে সেগুলো ওভারঅল একসাথে পড়া। এটা হচ্ছে প্রিফিল্ড অ্যান্ড লজিস্টিকের কনসেপ্ট। প্রিফিল্ডটা কী হয়। একদম শেষ অংশে চলে এসেছি আমরা। শেষ অংশে আমরা আলোচনা করব এথিক্স অফ ফিল্ড ওয়ার্ক। এথিক্স অফ ফিল্ড ওয়ার্কের মূল হচ্ছে কী কী নৈতিক দিকগুলো ফিল্ড ওয়ার্কের গ্রহণ করা উচিত। একজন রিসার্চ হিসাবে কিছু এথিক্স রয়েছে, আমরা বেসিক বুঝি।
কোথায় রিসার্চ করতে যাচ্ছি, কাদেরকে নিয়ে যাচ্ছি, প্রত্যেককে এবং নিজেকে সেই সম্পর্কে যত সচেতন রাখা। আমার উদ্দেশ্য রিসার্চ করা, অনেকে এমন আছে ধরো উদ্দেশ্য রিসার্চ করা, তো নদীর পাড়টা যদি আরেকটু ক্ষয় হয়ে যেত বা আরও দুটো গাছ যদি ওইখানটা উবড়ে যেত রিসার্চের সুবিধা হতো। ইচ্ছা মনে হলো যে নদী পাড়টাকে যদি ভেঙে দেওয়া যায় কোদাল দিয়ে চেঁচে, বা গাছটাকে যদি উবড়ে ফেলা যায় রিসার্চের সুবিধা হবে। এইগুলো কোনো এথিক্স নয়। আমার এথিক্স মিনিমাম পরিবেশকে হ্যাম্পার করে রিসার্চ করব, মিনিমাম মানুষকে হ্যাম্পার করে রিসার্চ করব, বাস্তুতন্ত্র অন্যান্য বিষয়ের ক্ষতি যেন মিনিমাম হয়। আমি রিসার্চ করতে গিয়ে সেখানকার বাস্তুতন্ত্রের বড়সড় ক্ষতি করে ফেললাম, এমনটা যেন না করি। আমার রিসার্চ যেন প্রাকৃতিক পরিবেশ মানুষজনকে কোনো রকমভাবে হ্যাম্পার না করে, এবং যাদেরকে নিয়ে যাচ্ছি তাদেরকে রিসার্চ সম্পর্কে যথার্থভাবে জানানো, এবং প্রত্যেকের স্বাধীনতা রয়েছে নির্দিষ্ট সময় নিজের ইচ্ছা মতন রিসার্চ থেকে বেরিয়ে আসার। দিস অল আর কল্ড এথিক্স অফ রিসার্চ। এথিক্স অফ রিসার্চের মূলত 5টা দিককে আমাদের গুরুত্ব দিই। তার প্রথম হচ্ছে মিনিমাইজিং দ্য রিস্ক অফ হার্ম। রিসার্চ চলাকালীন কোনো রকম যেন ক্ষতি সাধন না হয়। কী কী ক্ষতি? যারা রিসার্চার তাদের যেন কোনো ফিজিক্যাল রিস্ক না হয়, সেইভাবে রিসার্চ করব। আমি একটা কোস্টাল এরিয়া রিসার্চ করতে গিয়ে এমন একটা অংশে চলে গেলাম যেখানে সমুদ্র খুব হাইলি ওয়েভ রিফ্র্যাকশন করে বা ওয়েভ অ্যাকশন করে, সেখানে গিয়ে তার আঘাত লাগলো, এমন করব না। বা কোনো দুর্গম স্থানে আমরা রিসার্চ করতে যাবো না। যেমন আমার একবার এক্সপিরিয়েন্স রয়েছে, হেনরি আইল্যান্ডে একজন স্যার, উনি কোস্টালের খুব ফেমাস টিচার, তার সাথে রিসার্চ করতে গিয়ে চোরাবালিতে পা ঢুকে গেছিলো। তো অনেকে ছিলাম, খুব সাবধানে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম, হয়তো আর একটু হলেই পারতাম না। তো এটা একটা তিক্ত দারুণ মানে অভিজ্ঞতা রয়েছে সেটা। 2, এনভায়রনমেন্টাল হার্ম। পরিবেশে কোনোভাবে ক্ষতি না করি। আমি রিসার্চ করতে গিয়ে সেখানকার উদ্ভিদ, বাস্তুতন্ত্র, প্রাণী কোনোভাবে না তারা ক্ষতিগ্রস্ত হয় সেটা খেয়াল রাখবো, এবং সোসাইটি এবং ট্রাইব কোনোভাবে না ডিস্টার্ব বোধ করে সেটাও মাথায় রাখতে হয়, তাহলে কিন্তু মারাত্মক হয়। একটা গ্রুপ অফ ছেলেমেয়েরা গেল, ট্রাইবাল লোকজন যাচ্ছে, তাদের পোশাক আশাক নিয়ে মশকরা করলো, সেটাও খুব ডেঞ্জারাস, মার খেয়ে মরে যাওয়ার মতনও ভয় হতে পারে, এমন অনেক ঘটনাও রয়েছে। এবং আবার অনেক ক্ষেত্রে হতে পারে যে আমি এমন কিছুটা কাজ করলাম যেখানে সামাজিক মানুষের জীবনযাপন বা তাদের কাজকর্মে ব্যাঘাত ঘটছে, তারা নিজেদের স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, এমনটা আমি করার চেষ্টা করব না। নেক্সট, অবটেনিং ইনফর্ম কনসেন্ট। আমি যা যা কাজ করব ঠিক করেছি, যেভাবে করব ঠিক করেছি, সে সম্পর্কে সবার মতামত নেব, সবাইকে ইনফর্ম করব যারা যারা আমার সঙ্গে রিসার্চ করছে। এটা একটা গুরুত্বপূর্ণ এথিক্স। নেক্সট, প্রোটেক্টিং অ্যানোনিমিটি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। যে কাজ হচ্ছে সে কাজের যেন নির্দিষ্ট মালিকানা থাকে, কে কাজটা করছে সেটা প্রোটেক্ট করা, এবং কনফিডেন্সিয়ালিটি, কাজের যেন কনফিডেন্সিয়াল হয়। অ্যাভয়েডিং ডিসেপটিভ প্র্যাকটিস। কাজের মধ্যে রিসার্চ চলাকালীন কোনো রকম বিভ্রান্তিকর অভ্যেস বা কাজ করব না যা সমস্যা তৈরি করতে পারে। দ্য লাস্ট ওয়ান, প্রোভাইডিং দ্য রাইট টু উইথড্র। নিজে এবং যারা সহ গবেষক তারা চাইলে কাজের কোনো রকম সমস্যা হলে তারা নিজেদের মতন করে কাজ থেকে সরে আসতে পারে, একে বলে রাইট টু উইথড্র, এটা যেন পারে। অর্থাৎ রিসার্চ করার জন্য রিসার্চারদের একটা স্বাধীন পরিবেশ, স্বাধীন অবস্থান সৃষ্টি করে দিতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট। এবং যে রিসার্চ করছে তার যেন রিসার্চের নির্দিষ্ট মালিকানা থাকে, তাকে যেন তার ক্রেডিটটা পায়, সেগুলো মাথায় রাখতে হবে। এবং কোনোভাবেই আনুষঙ্গিক প্রাকৃতিক পরিবেশ, জনজীবন, বাস্তুতন্ত্র কেউ না ক্ষতিগ্রস্ত হয়, এবং প্রত্যেকে যেন ওয়াকিবহাল থাকে কী কাজ হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই রকম সুষ্ঠু পরিকল্পনা থাকে, তবেই একটা রিসার্চ এবং ফিল্ড ওয়ার্ক সম্ভব। এই গেল আমাদের ফিল্ড ওয়ার্ক সম্পর্কিত প্রাথমিক ধাপ, ইউনিট 7।